কল্পনা করুন আপনি স্পেনের মাদ্রিদে একটি উচ্চগতির ট্রেনে পা রাখলেন এবং মাত্র কয়েক ঘন্টা পরেই মরক্কোর কাসাব্লাঙ্কায় পৌঁছে গেলেন। কোনো বিমান নেই, কোনো ফেরি নেই, দুটি মহাদেশের মধ্যে ভ্রমণ করার সময় আপনার পায়ের নিচে কেবল শক্ত মাটি। এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে উচ্চাভিলাষী ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলির মধ্যে একটি, যা স্পেন এবং মরক্কো আবারও ফিরিয়ে আনছে। $10 বিলিয়ন বেশি ব্যয়ে একটি পানির নিচের পথ, যা ইউরোপ এবং আফ্রিকার মধ্যে ভ্রমণ সম্পর্কে আমাদের যা জানা আছে তা চিরতরে বদলে দিতে পারে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কেন এত কঠিন? কারণ জিব্রাল্টার প্রণালী পৃথিবীর সবচেয়ে ভূতাত্ত্বিকভাবে হিংস্র এবং প্রকৌশলগতভাবে চ্যালেঞ্জিং সংযোগস্থলগুলির মধ্যে একটি। কল্পনা করুন আপনি ভূমধ্যসাগরের 475 মিটার মানে প্রায় 1558 ফুট গভীরে আছেন, যা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়েও গভীর। আপনার ওপরে বিশাল মালবাহী জাহাজগুলি বিশ্বের অন্যতম ব্যস্ততম জাহাজ চলাচলের পথ অতিক্রম করছে, আর আপনার চারপাশে এমন পাথরের স্তর রয়েছে যা লক্ষ লক্ষ বছর ধরে আফ্রিকা এবং ইউরোপ এই দুটি বিশাল মহাদেশীয় প্লেটের সংঘর্ষের সাক্ষী। ভূতাত্ত্বিক দুঃস্বপ্ন। এই অঞ্চলটি আটলান্টিক এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী একটি প্রণালীর চেয়েও বেশি কিছু। জিব্রাল্টার প্রণালী অ্যাজোর জিব্রাল্টার ট্রান্সফর্ম ফল্টের উপর অবস্থিত। এটি পৃথিবীতে কোনো সাধারণ ফাটল নয়, এটি এক বিশাল সক্রিয় সীমান্ত যেখানে তিনটি টেকটনিক প্লেট আফ্রিকান, ইউরেশিয়ান এবং আইবেরিয়ান একে অপরের সাথে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে। এই ফল্ট লাইনটি 1755 সালে লিসবনে সেই ভয়াবহ ভূমিকম্পের জন্ম দিয়েছিল, যা ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম। সেই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি পর্তুগাল, স্পেন এবং মরক্কোর উপকূলীয় শহরগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। আজও এই প্লেটগুলো প্রতি বছর প্রায় 4 মিলিমিটার গতিতে একে অপরের সাথে পিষে যাচ্ছে, যা এই অঞ্চলে যে কোনো নির্মাণকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। সমুদ্রের স্রোত ও গভীরতা। এখানে আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলরাশি এবং ভূমধ্যসাগরের উষ্ণ জলরাশি মিলিত হয়, যা শক্তিশালী এবং অপ্রত্যাশিত পানির নিচে স্রোত তৈরি করে, যা ডাইভিং সরঞ্জামকেও পথভ্রষ্ট করতে পারে। প্রণালীটির গভীরতা কিছু জায়গায় 900 মিটার পর্যন্ত পৌঁছে যায়, যা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এক বিশাল বাধা। ব্যস্ত জাহাজ চলাচল। প্রতিদিন 300টিরও বেশি জাহাজ এই জলপথে চলাচল করে। মধ্যপ্রাচ্য থেকে তেলের ট্যাঙ্কার, এশিয়া থেকে কন্টেনার জাহাজ, পর্যটকে ভরা ক্রুজ জাহাজ, এই অবিরাম কুচকাওয়াজের নিচ দিয়ে টানেল তৈরি করা এক বিশাল চ্যালেঞ্জ। ইঞ্জিনিয়াররা 1930 সাল থেকেই ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করার স্বপ্ন দেখে আসছেন, কিন্তু সেই সময় স্প্যানিশ গবেষকরা আবিষ্কার করেন যে প্রণালীর তলদেশের পাথর এতটা শক্ত যে তাদের সরঞ্জামগুলো সেটাতে আঁচড়ও কাটতে পারছিল না। চুনাপাথর এবং ডলোমাইটের স্তরগুলো লক্ষ লক্ষ বছর ধরে সংকুচিত হয়ে কংক্রিটের চেয়েও শক্ত গঠনে পরিণত হয়েছিল। ভাসমান সেতু বা ডুবন্ত টিউবের মতো বিকল্পগুলো তখন প্রযুক্তিগতভাবে অসম্ভব বলে মনে হয়েছিল, তাই প্রায় 1 শতাব্দীর জন্য এই স্বপ্নকে বাক্সবন্দি করে রাখা হয়। তাহলে প্রায় 1 শতাব্দী পর কি এমন বদলে গেল যে এই অসম্ভব স্বপ্ন আবার বাস্তবায়নের পথে? এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ: প্রযুক্তিগত বিপ্লব এবং নতুন রাজনৈতিক প্রেরণা। প্রযুক্তির উল্লম্ফন। আজকের আধুনিক টানেল বোরিং মেশিন টিবিএম হল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। এই যান্ত্রিক দানবগুলো, যেগুলো প্রায় 200 মিটার লম্বা এবং হাজার হাজার টন ওজনের হয়, সেগুলো 1930-এর দশকে সেই সরঞ্জাম ধ্বংসকারী শিলাকেও কেটে ফেলার ক্ষমতা রাখে। কম্পিউটার মডেলিং এখন ভূতাত্ত্বিক পরিস্থিতি অনেক বেশি নির্ভুলতার সাথে ভবিষ্যৎবাণী করতে পারে, আর ইংলিশ চ্যানেল টানেলের মতো সফল প্রকল্পগুলো প্রমাণ করেছে যে যা এক সময় অসম্ভব মনে হতো তা এখন নিত্যনৈমিত্তিক হয়ে উঠতে পারে। মরক্কোর হাই স্পিড রেল বিপ্লব এই প্রকল্পের সম্ভাব্যতাকে যা বহুগুণে বাড়িয়ে দিয়েছে তা হল মরক্কোর নিজস্ব পরিকাঠামো উন্নয়ন। 2018 সালে মরক্কো আফ্রিকার প্রথম হাই স্পিড ট্রেন আল বরাক চালু করে। এই ট্রেনগুলো ঘন্টায় 320 কিলোমিটার গতিতে চলে এবং ট্যাঞ্জিয়ার থেকে কাসাব্লাঙ্কার যাত্রাপথকে 5 ঘন্টা থেকে কমিয়ে মাত্র 2 ঘন্টায় নিয়ে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো রেল ব্যবস্থাটি ইউরোপীয় মান, যেমন ট্র্যাক গেজ, বৈদ্যুতিক ব্যবস্থা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটা কাকতালীয় নয়। মরক্কোর পরিকল্পনাকারীরা শুরু থেকেই তাদের ট্রেনগুলোকে শেষ পর্যন্ত ইউরোপে প্রবেশের লক্ষ্য নিয়েছিলেন। উভয় দিকেই এখন আধুনিক অবকাঠামো প্রায় প্রস্তুত। টানেলটি কেবল তাদের মধ্যেকার সংযোগ স্থাপনের জন্য প্রয়োজন। 2030 সালের বিশ্বকাপের প্রভাব। এই প্রকল্পের পেছনে নতুন করে যে রাজনৈতিক গতি এসেছে তার মূল কারণ হল 2030 সালের ফিফা বিশ্বকাপ মরক্কো, স্পেন এবং পর্তুগাল দুটি মহাদেশে অনুষ্ঠিত হতে চলা প্রথম বিশ্বকাপের যৌথ আয়োজক।
হঠাৎ করেই স্থলপথে ইউরোপ এবং আফ্রিকার সংযোগ স্থাপন কেবল একটি ইঞ্জিনিয়ারিং কল্পনার চেয়েও বেশি কিছু, এটি একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। যদিও টানেলটি 2030 বিশ্বকাপের আগে প্রস্তুত হবে না, তবে এই টুর্নামেন্টটি প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং আন্তর্জাতিক মনোযোগ তৈরি করেছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী টানেলটি দক্ষিণ স্পেনের পুন্তা পালোমাকে মরক্কো ট্যাঞ্জিয়ারের কাছে মালাবাটার সাথে সংযুক্ত করবে। এর গঠন অনেকটা ইংলিশ চ্যানেল টানেলের মতো হবে। গঠন ও দৈর্ঘ্য: দুটি প্রধান সমান্তরাল রেল টানেল থাকবে এবং মাঝখানে থাকবে একটি সার্ভিস টানেল। পানির নিচের অংশের দৈর্ঘ্য হবে প্রায় 28 কিলোমিটার এবং স্থলপথসহ মোট দৈর্ঘ্য হবে প্রায় 38 থেকে 42 কিলোমিটার। গভীরতা: সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ গভীরতা হবে 475 মিটার, যা বেশিরভাগ আকাশচুম্বী ভবনের চেয়েও গভীর। এই গভীরতায় জলের চাপ এবং পাথরের চাপ হবে প্রচণ্ড। প্রকৌশলগত চ্যালেঞ্জ: ইঞ্জিনিয়ারদের এমন একটি কাঠামো ডিজাইন করতে হবে যা ভূমিকম্পের সময় ভেঙে না পড়ে বরং নমনীয় থাকে এবং বাঁকতে পারে। জাপানের প্রকৌশলীরা তাদের দেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলে এই ধরনের কৌশল ব্যবহার করে সফল হয়েছেন। এত গভীরে উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী কুলিং সিস্টেম এবং জরুরি অবস্থার জন্য সম্পূর্ণ নতুন ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে হবে। এই টানেলটি শুধু দুটি মহাদেশকে সংযুক্তই করবে না, এটি তাদের অর্থনীতি ও সংস্কৃতিতেও বিপ্লব আনবে। অর্থনৈতিক প্রভাব: বর্তমানে ধীরগতি সামুদ্রিক জাহাজ চলাচলের উপর নির্ভরশীল বাণিজ্য রুটগুলো দ্রুত রেল পরিবহনে রূপান্তরিত হতে পারে। মরক্কো এখন ইউরোপীয় ব্র্যান্ডের জন্য গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি প্রধান কেন্দ্র। সরাসরি রেল সংযোগের মাধ্যমে এই কারখানাগুলো ইউরোপীয় সরবরাহ শৃঙ্খলের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবে। একইভাবে মরক্কোর কৃষিপণ্য যেমন লেবু জাতীয় ফল ও শাকসবজি অনেক দ্রুত ও কম খরচে ইউরোপীয় বাজারে পৌঁছাতে পারবে, যা উভয় অঞ্চলের অর্থনীতিকে চাঙা করবে। পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়: ইউরোপীয় পর্যটকরা বিমানবন্দর বা ফেরির ঝামেলা ছাড়াই সহজেই ট্রেনে করে মরক্কোর রাজকীয় শহর মারাকেশ, ফেজ বা কাসাব্লাঙ্কা ঘুরে আসতে পারবেন। মাদ্রিদ থেকে মারাকেশের সপ্তাহান্ত ভ্রমণ হয়তো প্যারিস থেকে লন্ডন ভ্রমণের মতোই সাধারণ হয়ে উঠবে। এই স্থায়ী স্থল যোগাযোগ মহাদেশগুলোর মধ্যে ধারণা, ভাষা এবং ঐতিহ্যের আদান প্রদানকে ত্বরান্বিত করবে, যা এক নতুন সাংস্কৃতিক মেলবন্ধনের সূচনা করবে। জিব্রাল্টার টানেল প্রকল্পটি এখনও তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি: বিশাল তহবিল সংগ্রহ এবং ভয়াবহ ইঞ্জিনিয়ারিং বাধা অতিক্রম করা। এর সাফল্য নির্ভর করে স্পেন, মরক্কো এবং ইউরোপীয় ইউনিয়নের টেকসই রাজনৈতিক ইচ্ছা, অর্থনৈতিক বৃদ্ধি এবং প্রযুক্তিগত অগ্রগতির ওপর। তবে এতে যদি নির্মিত হয়, তবে এটি কেবল একটি টানেল হবে না। লক্ষ লক্ষ বছর আগে পৃথক হয়ে যাওয়া দুটি মহাদেশের মধ্যে এটি হবে প্রথম স্থায়ী স্থল সংযোগ। এটি হবে ভূগোলকে মানুষের ইচ্ছাশক্তি দিয়ে পুনর্গঠন করার এক সাহসী প্রচেষ্টা। প্রশ্নটি এখন আর এটা নয় যে আমরা এটা করতে পারি কিনা। প্রশ্নটি হলো, আমরা কি সত্যিই এই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রস্তুত? 2030 বিশ্বকাপের দামামা বেজে উঠেছে, আর বিশ্ব এখন অপেক্ষা করছে এটা দেখার জন্য যে আধুনিক প্রযুক্তি অবশেষে পৃথিবীর সবচেয়ে একগুঁয়ে বাধাগুলোর মধ্যে একটিকে জয় করতে পারে কিনা।